দেখা যায় স্যার। আচ্ছা, ঠিক আছে। তো জয়ন্ত, রেকর্ডিং শুরু করে দেন। তো সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আলোচনা শুরু করি। হয়তো পরবর্তীতে যারা অংশগ্রহণ করবে তারা হয়তো রিপিট করলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আজকে আমরা হোমিওপ্যাথির নিয়ম নীতি প্রথম বর্ষের একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো হোমিওপ্যাথির মূল নীতি সমূহ, আরোগ্যের বিশ্বজনীন নিয়ম যেটা, সেটা হলো সিমিলিয়া, সিমিলিবাস এন্ড কিউরেন্টার। হোমিওপ্যাথির প্রাকৃতিক নিয়ম বা প্রকৃতির সদৃশ্য নিয়ম, এই বিষয়টা নিয়ে, অর্থাৎ সিমিলিয়া, সিমিলিবাস, কিউরেন্টার, অর্থাৎ সদৃশ্যের চিকিৎসা, এটা নিয়ে কথা বলবো। এখন বিষয়টা আপনারা এই পর্যন্ত, অর্থাৎ এই বছরের এই পর্যন্ত আলোচনায় আপনারা অনেকবার শুনেছেন। এটা হয়তো বিভিন্ন ক্লাসে আপনারা পেয়েছেন যে আসলে সিমিলিয়া, সিমিলিবাস, কিউরেন্টার, অর্থাৎ সদৃশ্যের দ্বারা সদৃশ্যের চিকিৎসা। এটি এটি হলো মূল বিষয়। হোমিওপ্যাথির মূল বিষয়টা কিন্তু এটা। তো এইটা বিষয় নিয়ে একটু কথা বলি আমরা হোমিওপ্যাথির নিয়ম নীতির অন্তর্ভুক্ত ক্লাসে। এটা এই বিষয়টা কিভাবে আসলো? সিমিলিয়া, সিমিলিবাস, কিউরেন্টার অর্থ সদৃশ্যের দ্বারা সদৃশ্যের চিকিৎসা, অর্থাৎ হেনিম্যানের বহু আগে হিপোক্রিটাস দুটি পদ্ধতিতে চিকিৎসা করতেন। একটি হলো বিপরীতের দ্বারা বিপরীতের চিকিৎসা এবং সদৃশ্যের দ্বারা সদৃশ্যের চিকিৎসা। এটা হেনিম্যানের আগেও, হেনিম্যানের বহু আগে এই চিকিৎসা পদ্ধতি ছিল, কিন্তু এইভাবে ছিল না হেনিম্যান যেভাবে বর্ণনা করেছেন। কিন্তু আগে ছিল যে কোনো একটা ওষুধের কোনো ভেষজের কোনো কিছু মানে গ্রহণ করলে তা রোগ সৃষ্টি করতো, এবং সেটা গ্রহণ করলে আবার রোগ, স্বল্প মাত্রায় গ্রহণ করলে রোগ দূরীভূত হতো। এটা কিন্তু হেনিম্যানের পূর্বে ডক্টর কালেন নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি তার বইয়েতে লিখেছিলেন। এবং হেনিম্যান যখন ওই বইটির বঙ্গানুবাদ করতে গিয়েছিলেন, তখন কিন্তু এই বিষয়টা তার মাথায় ধরা পড়ে। সেই বিষয়টা চিন্তা করেছিলেন যে এটা কেন এমন হলো বা কি বিষয়। সেখান থেকে কিন্তু হেনিম্যানের হোমিওপ্যাথির আবিষ্কার। তো যাই হোক, সিমিলিয়া, সিমিলিবাস জিনিসটা হলো যে সদৃশ্যের মাধ্যমে, সদৃশ্যের দ্বারা সদৃশ্যের একটা চিকিৎসা করতে হবে। এটা হোমিওপ্যাথির মূল ভিত্তি। আরেকটা ভিত্তি হলো ভাইটাল ফোর্স, যেটা আমরা বলি জীবনী শক্তি। এইসবের উপর হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। হেনিম্যানের মতে প্রাকৃতিক আরোগ্যের নিয়মটি হলো মানব দেহে যদি দুটি সক্রিয় রোগ শক্তি অবস্থান করে, যারা চরিত্রের দিক থেকে সদৃশ্য, যাদের মধ্যে একটি প্রাকৃতিক অন্যটি কৃত্রিম, তাহলে ওই দুইটির মধ্যে শক্তিশালীটি দুর্বলটিকে ধ্বংস করে দেয়। এখানে আমাদের এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আমাদের দেহে দুটি শক্তি কাজ করে এট এ টাইমে। সেটা হলো, একটি হলো রোগ শক্তি, অন্যটি হলো ঔষধ শক্তি। আমরা যখন অসুস্থ হই বা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, বা অর্থাৎ বাহ্যিকভাবে লক্ষণ প্রকাশ পায়, তখন কিন্তু আমরা ওষুধ সেবন করি। সেই ক্ষেত্রে দুটি ঘটনা ঘটে। একটি হলো ঔষধ শক্তি শরীরের ভিতরে প্রবেশ করানো হয়েছে, অন্যটি হলো রোগ শক্তি শরীরের ভিতরে অলরেডি আছে। এই দুইটা শক্তি কিন্তু একসাথে কাজ করে। তো সেই ক্ষেত্রে যে শক্তিটি দুর্বল হয়ে পড়বে এবং যেটি শক্তিশালী হবে বা ডমিনেন্ট থাকবে, সেটি কিন্তু টিকে যাবে। এটাই কিন্তু আরোগ্যের নীতি, আরোগ্যের নিয়ম কিন্তু এটাই, যে যে শক্তিটি শক্তিশালী থাকবে বা যে শক্তিশালী হয়ে থাকবে, সেটি হলো সেটি প্রকাশ পাবে। যেমন যদি দেখা যায় যে ওষুধ শক্তি রোগ শক্তির চেয়ে শক্তিশালী, তখন মানুষটি কি হবে? সুস্থতার দিকে
ধাবিত হবে। আর যদি এমন হয় যে সঠিক ওষুধ নির্ধারণ করা হলো না, অর্থাৎ ওষুধ শক্তি ভুলভাবে ভুল ওষুধ নির্বাচন করা হলো, সেই ক্ষেত্রে ওষুধ শক্তি দুর্বল হয়ে যাবে বা কাজ করতে পারবে না, বা সে অন্যান্য লক্ষণ সৃষ্টি করবে, যার কারণে রোগী আরো জটিলতার দিকে চলে যাবে। সেই ক্ষেত্রে রোগ শক্তি আরো শক্তিশালী হয়ে পড়বে। এই হলো মানে আরোগ্যের নিয়ম। যেহেতু কৃত্রিম রোগ শক্তি বা ওষুধ শক্তি বাড়ানো যায়, তাই ওষুধ শক্তি প্রয়োগ দ্বারা প্রাকৃতিক রোগ শক্তি সম্পূর্ণ ধ্বংস করা যায়। যেহেতু ঔষধ শক্তিকে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে শক্তিকৃত করতে পারি বা শক্তি বাড়িয়ে দিতে পারি, তো সেই ক্ষেত্রে অবশ্যই ধরে নেওয়া হচ্ছে যে রোগ শক্তির উপর ওষুধ শক্তির মাত্রাটা বেশি, অর্থাৎ এটা বেশি শক্তিশালী। এই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার নিয়ে অনেক আলোচনা আছে। এটা আমরা ইংরেজিতে যদি চিন্তা করি তাহলে একটা ল্যাটিন ফ্রেজ, এটাকে আমরা বিপরীত ভাবে বলতে পারি লাইক কিউর লাইক, অর্থাৎ এটাও সেই যেমন আছে তেমন তেমন দিয়ে চিকিৎসা, অর্থাৎ লাইক কিউর লাইক হলো সদৃশের মাধ্যমে সদৃশের চিকিৎসা। এটা প্রিন্সিপাল ফর্ম অফ বেসিক অফ হোমিওপ্যাথি, সিস্টেম অফ অল্টারনেটিভ মেডিসিন ডেভেলপড 18th century বাই স্যামুয়েল হ্যানিম্যান। এইটাই হলো মূল বিষয়। আর এই আইডিয়াটা বিহাইন্ড সিমিলিয়া এবং সিমিলিবাস কিউরেন্টারের যে আইডিয়াটা, এটা হলো এরকম যে দি সাবস্টেন্স দ্যাট কজেস সিমটম, যে কোনো বস্তু যে লক্ষণ সৃষ্টি করতে পারে ইন এ হেলদি পারসন and can be used in a diluted form to treat similar symptom in a sick person. অর্থাৎ সুস্থ দেহে যদি তার স্থূল মাত্রায় প্রয়োগ করলে যদি লক্ষণ সৃষ্টি করতে পারে, এবং সেই ওষুধটি যদি ওই একই লক্ষণের উপর অসুস্থ মানুষের শরীরে প্রবেশ করালে, তাহলে সেই ওষুধটি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে সেটি কাজ করবে। এটাই হলো একটা নিয়ম বা নীতি। অন্যদিকে বলা যায় a substance that produce certain effect in a healthy individual can be employed to alleviate similar symptom in a person suffering from a similar condition. যে এটাই সেই বিষয় যে এক কথায় বলা যায় যে যে বস্তু শরীরে in a healthy individual বা সুস্থ শরীরে প্রভাব সৃষ্টি করতে পারে, এবং সেটাই আবার রোগ বা লক্ষণ দূর করার জন্য কাজ করতে পারে। Homeopathic remedies are prepared through process of dilution and succussion, vigorous shaking, এটা হলো মানে শক্তিকৃত যে করা হয় সেই পদ্ধতিটা, যে vigorous shaking, যে এটাকে ঝাঁকির মাধ্যমে। The dilution is often so extreme that little no molecules the original substance remain in the final remedy. এটা একটা বিষয় বলছে যে সেখানে মানে পদার্থের কোনো অস্তিত্ব, ডাইলুশন সো এক্সট্রিম that little or no molecules in the original substance remain in the final remedy. যে চূড়ান্ত ভাবে পরীক্ষা করলে দেখা যায় যে তার কোনো বস্তুগত উপস্থিতি তার মধ্যে নাই। এটা কিন্তু এক সময়কার পর্যন্ত কথা। তো এই সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আপনারা হয়তো শুনেছেন যে 30 শক্তি বা 200 শক্তির মধ্যেও কিন্তু উচ্চ বা শক্তিশালী গবেষণার মাধ্যমে দেখা গেছে যে সূক্ষ্ম কণার উপস্থিতি সেখানে বিরাজমান। তার মানে এটা প্রমাণ হলো যে হোমিওপ্যাথিতে আমরা যেটা আগে ধারণা ছিল যে সূক্ষ্ম মাত্রায় বা ডাইলুটেড যে মেডিসিন, তার মধ্যে ওষুধের উপস্থিতি পাওয়া যায় না বা থাকে না, সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ যতই ডাইলুট হোক না কেন, তার বস্তুগত উপস্থিতি কিন্তু সেখানে থাকবে। এটাই বিজ্ঞানীরা সাম্প্রতিককালে প্রমাণ করেছে। The original substance is retained in the body. Remedy proving the healing effect and administrative to a person with symptom similar to those substance the causes of healthy individual. তো এটাই আর কি, যে যদি সুস্থ দেহে লক্ষণ সৃষ্টি করে এবং সেই
লক্ষণের বিপরীতে অসুস্থ দেহে আমরা সেটা ওষুধটি প্রয়োগ করলে লক্ষণ দূর হয়ে যাবে, এটাই বলছে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে এখানে একটা মূল বিষয় যে খুব সূক্ষ্ম মাত্রার ওষুধের মধ্যে বা এক্সট্রিম ডায়লুটে, যেটা অধিক ডায়লুট, যেমন আমরা যদি চিন্তা করি যে 200 শক্তি বা তার উপরে, যত শক্তি বাড়বে ততই কিন্তু ওষুধ পাতলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ধরে মানে বিজ্ঞানীরা 200 শক্তি পর্যন্ত পরীক্ষা করে দেখছে যে ওষুধের উপস্থিতি আছে। এটা কিন্তু নতুন মেসেজ। আর এই সিমিলিবাস চিকিৎসার ক্ষেত্রে পদ্ধতি অনুসরণ করার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্টটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র বা স্বাতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু এই চিকিৎসা পদ্ধতি দাঁড়িয়ে আছে। যেমন এক এক ব্যক্তির জন্য এক এক ধরনের ওষুধ হবে একই লক্ষণের উপর ভিত্তি করে। একজনের যদি দেখা যায় যে কিছু লক্ষণের দেখা গেল রাষ্ট্রাংশের সাথে মিলে যাচ্ছে, ঠিক একই লক্ষণ অন্য কোনো ব্যক্তির মধ্যে পাওয়া গেলে সেটা যে রাষ্ট্রক্স হবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। সেটা হয়তো অন্য কোনো বিশেষ লক্ষণ তার মধ্যে বিরাজমান থাকতে পারে, যার জন্য হয়তো অন্য ওষুধও হতে পারে। সেই জন্য ইন্ডিভিজুয়ালাইজ স্বতন্ত্র বৈশিষ্ট্যকে বিবেচনা করে ওষুধ প্রয়োগ করতে হয়। ল অফ মিনিমাম ডোজ, এখানে মূল ভিত্তিটা হলো যে যত সূক্ষ্ম মাত্রার ওষুধ প্রয়োগ করা যায় তত, ল অফ মিনিমাম ডোজ মানে সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করা। এখানে মিনিমাম ডোজ there is no molecules in the original substance even raising question about the mechanism of action। এখানে একটা বলছে যে এই ধরনের মানুষের মানুষের একটা প্রশ্ন ছিল যে আসলে এই সূক্ষ্ম মাত্রা এবং এটাতে কোনো উপাদান থাকতে পারে না, এটা বিতর্ক ছিল। তো এটা বিতর্ক দূরীভূত হয়েছে যে এটা ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে। আর একটা বিষয় হলো আমাদের খেয়াল রাখতে হবে যে হোমিওপ্যাথি কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচে মাধ্যমে আমাদের চিকিৎসা করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ যে সার্বজনীন ব্যবস্থা বা পন্থা। এর মধ্যে কি থাকবে, যে হোলিস্টিক বিষয়ের মধ্যে কি থাকছে, যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যাসপেক্ট অফ ইন্ডিভিজুয়াল। আমরা যখন তার শারীরিক, মানসিক এবং আবেগিক বা আধ্যাত্মিক বিষয়গুলো যখন বিবেচনা করে সমস্ত বিষয়কে বিবেচনা করে যখন আমরা একটা সিঙ্গেল রেমেডি বা একটা সিঙ্গেল মেডিসিন আমরা নির্বাচন করব, তখন হবে সেটা হোলিস্টিক অ্যাপ্রোচে অনুসরণ করে চিকিৎসা পদ্ধতি। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে এই ধরনের ব্যবস্থা নাই। ওষুধ প্রুভিং যদি আমরা চিন্তা করি, প্রুভিং এর ক্ষেত্রে কি অবস্থা ছিল, যে ডিউরিং প্রুভিং এর সাবস্টেন্স ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু হেলদি ইন্ডিভিজুয়াল। এটা বিশেষ করে যারা স্বাস্থ্যবান, হেলদি, তাদের দেহে ওষুধটি প্রয়োগ দেহে বা তাদেরকে ওষুধ সেবন করানো হয় স্থূল মাত্রায়, যেটা হয়তো এইভাবে প্রুভিং সিমটম নেওয়া হবে, সেখান থেকে তারপরে যাচাই বাছাই করে ম্যাটারমেডিকা লিপিবদ্ধ করে ম্যাটারমেডিকা প্রণয়ন করা, এবং ঠিক সেই অনুযায়ী লক্ষণ যদি কোনো অসুস্থ দেহে পাওয়া যায় সেই অনুযায়ী চিকিৎসা করা, এটাকে বলা হচ্ছে প্রুভিং। এবং এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একই মেডিসিন একাধিক ব্যক্তির উপর প্রয়োগ করে প্রুভিং করা হয় সাধারণত, যে দেখা গেল যে শুধু তাই না, বিভিন্ন কন্টিনেন্টে, বিভিন্ন এলাকায়, বৈশ্বিক যে বিষয়, পৃথিবীর বিভিন্ন আবহাওয়া এবং জলবায়ু অঞ্চলেও এটার প্রয়োগ করে তার লিপিবদ্ধ করতে হয়, যার জন্য দেখা যায় যে কোথাও কোথাও শীত প্রধান দেশ বা উষ্ণমণ্ডলীয় দেশ, বিভিন্ন দেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু ওষুধের প্রয়োগ হয়ে থাকে। তারপরে চূড়ান্ত ভাবে এটাকে লক্ষণ গুলোকে বাছাই করে লিপিবদ্ধ করতে হয়। ক্রনিক এবং অ্যাকুট কন্ডিশনে হোমিওপ্যাথির যে ব্যবহারটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা সিমিলিবাস পদ্ধতিতে, যেমন is often employed to address the chronic condition, the symptom develop gradually over the time। এটা আমরা দেখি যে ধীরে ধীরে সিমটম কি করতে থাকে, ডেভেলপ করতে থাকে। however it is also used for acute condition। এটা আবার কোনো acute কন্ডিশনেও এটা ব্যবহার করা হয়।
যেটা ইনজুরি অর ইনফেকশন অথবা মানে হঠাৎ কোনো বা আমরা যদি দেখি যে এই হয়তো মানে অসুস্থতা তার দীর্ঘদিনের ছিল না, অল্প সময়ের, বা কোনো নতুন রোগে আক্রান্ত, পুরাতন কোনো রোগ নয়, এই ধরনের ক্ষেত্রেও আমরা এই বিষয়টা আমরা প্রয়োগ করি, যেমন ক্রনিক এবং অ্যাকুইট। ঠিক আছে, একটা হলো দীর্ঘ সময়কাল ধরে চলমান অসুস্থতা, আর একটা হলো যে স্বল্প সময়ের হ্যাঁ ধরে চলমান অসুস্থতা। এই তো এইসব বিষয় হলো ক্রনিক এবং অ্যাকুইট। আপনারা হয়তো ইতিমধ্যে এগুলা নিয়ে আলোচনা শুনেছেন এবং বই থেকেও পড়েছেন। তো আসলে এই এই সিমিলিয়া এবং সিমিলিবাস কিউরেন্টার নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা ছিল এক সময়, যেটা কিছু এখানে আমি নিয়ে আসছি, যেটা হলো যে কি ছিল এটা, it has been met with the skepticism and criticism within the scientific and medical communities. এটাতে বহু তর্ক বিতর্ক ছিল। তো কারণ ওষুধ আছে না নাই ইত্যাদি, এবং পৃথিবীর বেশ কিছু দেশে কিন্তু এটা নিয়ে মানে শোনা গেছে যে বিতর্ক হয়েছে, এবং কোন কোন দেশে হোমিওপ্যাথির ব্যবহার নিয়েও কিন্তু যথেষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো যাই হোক, সাম্প্রতিক এই গবেষণার ফলাফলের ভিত্তিতে আহ, এই এই ধরনের জটিলতা বা সমালোচনা ঊর্ধ্বে চলে গেছে হোমিওপ্যাথি মেডিসিন। কারণ যেহেতু এই ডাইলুটেড মেডিসিন বা 200 শক্তির মধ্যেও বস্তুর উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং এটা একটা বিরল দৃষ্টান্ত এবং উদাহরণ হয়ে থাকলো। আবার সায়েন্টিফিক যে কনসাসনেস, এটা নিয়েও একটা বিতর্কর বিষয় ছিল, যে বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা ওষুধে, যে এটা কি বিজ্ঞান কিনা বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা ইত্যাদি। এইটাও কিন্তু ওই গবেষণার ফলাফলের মাধ্যমে এটাও দূর হয়ে গেল, যেটা আসলে এটা সায়েন্টিফিক মেডিসিন এবং এর একটা বৈজ্ঞানিক যথার্থতা আছে। তো যাই হোক, আমি আজকে এই ছোট একটি ক্লাসের ভিতর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠায় নিয়ে আসার চেষ্টা করলাম, যে সিমিলি বা স্কিউরেন্টার আসলে বিষয়টা কি, এবং হ্যানিম্যান কিভাবে এটা মানে ভেবেছিলেন, এবং হ্যানিম্যানের পূর্বে থেকে এই সিমিলিবাস ওষুধের কিন্তু ব্যবহার ছিল, বা এই পদ্ধতির ব্যবহার ছিল, কিন্তু যথেষ্ট ওয়েল ডেভেলপ ছিল না। কারণ একটা ওষুধ বিজ্ঞানের যে প্রচার এবং প্রসার, এটা কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে ধাপে ধাপে এগুলোর অগ্রগতি হয়েছে। সুতরাং চিকিৎসা পদ্ধতি হ্যানিম্যানের পূর্বের সময়েও অনেক ধরনের চিকিৎসা ছিল, বিসদৃশ্য চিকিৎসা, সদৃশ্যের সদৃশ্য পদ্ধতিতে কিছু চিকিৎসাও তখন ছিল। তো যাই হোক, হ্যানিম্যানের হাত ধরে হোমিওপ্যাথির যে মানে যাত্রা, তা হোমিওপ্যাথিতে যথেষ্ট পূর্ণতা দিয়েছে, এবং এই সদৃশ্যের চিকিৎসা পদ্ধতির একটা পরিপূর্ণতা এসেছে। তো আশা করি আপনারা এই ছোট ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছেন। তো যদি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে? স্যার, জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ঔষধ ডিভাইডেশনের মাধ্যমে শক্তি তৈরি করা হয় আরকি। বেশি শক্তি তৈরি করা হয়। হ্যাঁ, হ্যাঁ, যেমন ৩০ থেকে ২০০, ২০০ থেকে ১,০০০, 10m। তো এই যে ডিভাইডেশন পদ্ধতিতে স্যার, ওষুধ শক্তি যত সূক্ষ্ম হচ্ছে তত শক্তি বৃদ্ধি পাচ্ছে। জি। তাহলে কি সহস্রতমিক ওষুধ অনেক বেশি ডিভাইডেশন হয়, তাহলে কি তার শক্তি আরো অধিক হতে হয় না? তাহলে কি তার শক্তি অনেক বেশি না? হ্যাঁ, সত্যি। সহস্রতমিক পদ্ধতি, সহস্রতমিক পদ্ধতির কথা যদি বলেন, সেখানে আরো ডাইলুটেড, সবচেয়ে বেশি ডাইলুটেড। জি স্যার। তো সেখানে আমাদের নিয়ম অনুযায়ী সেখানে শক্তি অবশ্যই বেশি, অর্থাৎ অতি সূক্ষ্ম মাত্রা সেখানে আছে, যার কারণে সেটাকে মানে আরো শক্তিকৃত এবং নিরাপদ বলা হয় আর কি। এখন নিরাপদের ব্যাপারটা স্যার আমার একটু প্রশ্ন আছে। আচ্ছা, আচ্ছা। যে
আমরা জানি ওষুধ প্রয়োগে অর্গাননে আছে যে খুব সতর্কতার সাথে অধিক শক্তিশালী ওষুধ ব্যবহার করার জন্য বলা হয়েছে ডাক্তারদের। যে এটা সতর্ক থাকতে হবে যে আমি বেশি শক্তির ওষুধ ব্যবহার করব না করব না। হুম। সেই হিসাবে তো স্যার সহস্রতমিক ওষুধ ব্যবহারে আমাদের আরো সতর্ক হওয়া তাহলে উচিত। যেহেতু ও বেশি শক্তিশালী। যে কোনো পদ্ধতির ঔষধই কিন্তু খুব সতর্কতার সহিত ব্যবহার করতে হয়, কারণ হোমিওপ্যাথির যে মূল নীতি সেটা হলো আপনার যে সামগ্রিক বা লক্ষণ সমষ্টি যদি ওষুধের লক্ষণ সমষ্টির সাথে না মিলে বা সদৃশ্য না হয়, তাহলে কিন্তু সেটা আপনার একদিকে যেমন আপনি তার নীতি লঙ্ঘন করলেন, অন্যদিকে কিন্তু আনুষঙ্গিক লক্ষণ কিন্তু সৃষ্টি করতে পারে, অর্থাৎ রোগীর কষ্ট বৃদ্ধি করতে পারে। তো সেই ক্ষেত্রে যে কোনো ওষুধই যদি সঠিক নির্বাচন না হয় তাহলে সেটা ক্ষতিকর। এখন আসেন যে সহস্রতমিক ওষুধের ক্ষেত্রে সেটা কেমন। যেটা হলো শততমিক এবং সহস্রতমিক ওষুধের ক্ষেত্রে যেটা পার্থক্য আসবে সেটা হলো যে কষ্ট ভোগের যে স্থায়িত্ব কাল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে এখানে নিরাপদ শব্দটা এইভাবে আসছে যে রোগীর যে কষ্ট ভোগের যে সময়কালটা এটা তুলনামূলকভাবে শততমিক ওষুধের চেয়ে কম। কিন্তু ওষুধ যতই সূক্ষ্ম হোক না কেন বা সূক্ষ্ম মাত্রায় হোক না কেন, তা কিন্তু কিছুটা হলেও ক্ষতিকর, কিন্তু সেটা রোগীর জন্য ততটা কষ্টকর বা ততটা কষ্ট বয়ে আনবে না যতটা না শততমিকে আনবে। এটাই কিন্তু পার্থক্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওষুধ সিলেকশন যদি ভুল হয় তাহলে রোগীর জন্য কোনো না কোনো অংশে বা কিছু হলেও তার জন্য ক্ষতি হবে। এটা কিন্তু যে কোনো মেডিসিনের জন্যই প্রযোজ্য। যতই আমরা অ্যান্টিডোট ওষুধ বা অন্যান্য এটার বিষক্রিয়া নষ্ট করার কথা বলে থাকি না কেন ইত্যাদি। ঠিক আছে, আর কোনো বিষয় বুঝতে পারছেন সারোয়ার সাহেব? জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এটা ওষুধ যে কোনো ওষুধই হোক না কেন তার সঠিক নির্বাচন হতে হবে এবং টোটালিটি অফ সিমটম অনুসরণ করে একটি মাত্র ওষুধ নির্বাচন করতে হবে, এটাই হলো নিয়ম। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, যদি জি জি। দিতেন। যেমন কোন কোন ডাক্তার বলে থাকেন, আমি যদিও মেডিকা এখনো পাইনি, যেমন ক্যালকেরিয়া ফস, হুম হুম উনি বলছেন যে এখানে নেট্রাম ফস স্যার, হুম এখানে নেট্রামিউর আছে এবং ফসফরাস আছে, হুম দুটার সংমিশ্রণে যদি কোনো রোগীর মধ্যে দেখতে পায় লক্ষণগুলি, তাহলে হুম নেট্রাম ফস প্রয়োগ করা যায়। হুম ঠিক সেভাবে নেট্রাম সালফ, যে হুম নেট্রামিউরের কিছু লক্ষণ ওর মধ্যে আমি দেখতে পেলাম, আবার কিছু সালফারের লক্ষণ ওর মধ্যে দেখতে পেলাম, হুম। তখন আমি নেট্রাম সালফটা ব্যবহার করতে পারি। আসলে কি সব কথাটা তাই? বিষয়টা আপনার, আপনি যখন কোনো একটা ওষুধ প্রয়োগ করতে যাবেন সেটা আপনার নির্ভর করবে যে টোটালিটি অফ সিমটম, একটা শব্দ আছে যে টোটালিটি অফ সিমটমকে মূল্যায়ন করে, অর্থাৎ সামগ্রিক বিষয়টা মূল্যায়ন করে। সামগ্রিক বিষয় কি? রোগীর, আমরা একটু আগে আলোচনা করলাম যে টোটালিটি অফ সিমটমের মধ্যে আমরা দেখবো যে শারীরিক, মানসিক, আহ, মাবিয়া আম্বিয়া ম্যাম, আপনার মাবিয়া মাইক্রোফোনটা জাসমিন, অন আছে। আপনি একটু মিউট করেন, হ্যাঁ। আচ্ছা, তো যা বলছিলাম যে যদি এমন হয় যে আপনি টোটালিটি অফ সিমটম যদি বিবেচনা করেন তাহলে যে এমন হবে
যে আপনি ওই পেশেন্টের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, তারপরে আরো অন্যান্য যে স্পিরিচুয়াল অর্থাৎ হোলিস্টিক অ্যাপ্রোচ যখন চিন্তা করবেন, তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে এই টোটালিটি সিমটম গুলো কোন মেডিসিনের সাথে আসলে বেশিরভাগ মিলে যাচ্ছে। 100% ম্যাচিং করা ভেরি ডিফিকাল্ট, কারণ একজন পেশেন্ট যখন ডাক্তারের সামনে যে সমস্ত যেভাবে তাকে মানে যেভাবে এক্সপ্লোর করা যায়, তাতে ওই সময়ের মধ্যে হয়তোবা আপনি 100% একদিনে বা ফার্স্ট প্রেসক্রিপশনে সম্ভব না বা এক্সপ্লোর করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ আপনি ম্যাচিং করতে হবে, যে আপনি টোটালিটি করার ক্ষেত্রে যে আপনার একটা মেডিসিনের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য যদি চলে আসে, তাহলে আপনি ধরে নেবেন যে হয়তো এই পেশেন্টের জন্য এই ওষুধটাই প্রেসক্রাইব করা দরকার। এটা হলো পদ্ধতি। এখন যদি দেখা যায় ন্যাট্রাম সালফের যে বৈশিষ্ট্য মেটামেডিকাতে লিপিবদ্ধ আছে, সে অনুযায়ী যদি দেখা যায় পেশেন্টের মধ্যে ওই বেশিরভাগই বিরাজমান, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার মেডিসিন সিলেকশন ঠিক আছে। এটা হলো পদ্ধতি। কিন্তু ন্যাট্রাম সালফকে আপনি দুই ভাগে ভাগ করে, যে ন্যাট্রামের কিছু অংশ, সালফারের কিছু অংশ বা সালফেটের কিছু অংশ, এইভাবে যদি রাসায়নিক ভাবে ভাগ করেন, আপনি হয়তো কিছু জিনিস পাবেন। হুম কারণ এটা হলো আমরা রাসায়নিক পদার্থ বা খনিজ পদার্থ, এগুলাকে আমরা ভাঙলে তার বৈশিষ্ট্যের সাথে মানুষের কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। হুম তো আমরা যদি এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে ন্যাট্রাম মিউর, এখানে ন্যাট্রাম শব্দটা বলার ক্ষেত্রে তার যে বৈশিষ্ট্য এবং সে অনুযায়ী মানুষের বৈশিষ্ট্যের সাথেও কিছুটা মিল পাওয়া যাবে, কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো সামগ্রিক মিল কি পাইলেন, এটাই কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। ঠিক আছে সরোয়ার সাহেব? ঠিক আছে স্যার। তাহলে স্যার আমরা আসলে ব্যাপারটা এভাবে দেখা আমি পড়িও নাই স্যার কোথাও এই হুম জিনিস হুম এরকম আলাদা করে পড়া যায়। যেমন নেট্রাম হুম আর্স হুম তার মানে কি আর্সেনিক আর নেট্রামের হুম হুম সংমিশ্রণে তো তা তৈরি? এরকম তো স্যার কোথাও লেখা নাই, আমরা পড়ি না, নাই। লেখা নাই, কিন্তু এই জিনিসটা যেহেতু আপনি আলোচনা আনলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের যে আহ, এটাকে আরেকটু হাই থটে চিন্তা করেন, যে মানুষ কিন্তু মানুষের যে দৈহিক, আমরা যদি ফিজিক্যাল সাবস্টেন্স ধরি, মানসিকটা বাদ দিলাম, মানে আহ, বস্তুগত উপস্থিতিতে যদি ধরা হয়, তাহলে কিন্তু মানুষের যে কাঠামোগত এবং তার যে উপাদানগত, মানুষের যে আহ, শরীরের যে উপাদানগত মানে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু আপনার এই যে খনিজ ওষুধ বা অন্যান্য যে কিছু ওষুধ আছে, ধাতব ওষুধ, সেগুলোর অনেক কিছু কিন্তু মিল পাওয়া যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে যে ট্রেস এলিমেন্ট। হুম যেমন যতগুলি লবণ আছে, লবণ, এগুলো কিন্তু আমরা যে খনিজ লবণ যেগুলি, সেগুলো কিন্তু মানুষের দেহের জন্য খুবই প্রয়োজন। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এক ধরনের বিশ্লেষণ আমরা কিছু কিছু মানে বিজ্ঞ হোমিওপ্যাথের কাছ থেকে আমরা শুনি, যে এই সমস্ত উপাদান বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু আহ, নির্ণয় করা যায় যে এটা হয়তো এই পেশেন্টকে দেওয়া যেতে পারে। এই তো আপনি এটা হয়তো পরবর্তী ক্লাসগুলোতে আরো বেশি জানতে পারবেন, মানে পরবর্তী ইয়ারে, অর্থাৎ আরো যখন শেষের দিকে যাবেন, তখন যেমন নেট্রামিউর ওষুধকে যখন রাসায়নিক ভাবে আপনি পার্থক্য করবেন, আবার সেই বৈশিষ্ট্য যখন মানুষের সাথে তুলনা করবেন, দেখবেন মিল পাচ্ছেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আপাতত এটুকু মাথায় রাখেন যে হ্যাঁ, রাসায়নিক উপাদানের যে বৈশিষ্ট্য এবং মানুষের বৈশিষ্ট্য কি মেলানো যায় কি, এটা আপাতত এটুক মাথায় রাখবেন। এটার উত্তর এক সময় পেয়ে যাবেন আপনি। আর কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমরা হয়তো ক্লোজ করতে পারি। জয়ন্তকে বলতে পারি, জয়ন্ত যদি ওনার কোনো প্রশ্ন নেই তাহলে